হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে তোমাদের বায়ুমণ্ডল না থাকলে কি হতো এইটা আমি তোমাদের পড়াবো। তোমাদের যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছিলাম সেই চ্যাপ্টারটার নাম হলো জল, স্থল, বাতাস। তো এই যে চ্যাপ্টার তোমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পর্যন্ত আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। এবার বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কি হতো এটা তোমাদেরকে আজকে আমি টোটালটা ডিসকাস করে দেবো। তো স্টুডেন্ট, তোমরা বই খাতা পেন নিয়ে বসে যাও এবং বইটা তোমরা খুলে ফেলো। পেজ নাম্বার 32, পেজ নাম্বার 32 চলে এসো। ওকে, এবার একটা পেন নিয়ে নাও হাতে। ঠিক আছে, তারপর আমি তোমাদের লাইন ওয়াইজ প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, তাছাড়াও তোমাদের আমি কিছু একটু বলি। বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে কি হতো। দেখো, আমরা এর আগে আমরা বলেছি কি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন, অক্সিজেন মানে বিভিন্ন কিন্তু গ্যাস থাকে, কার্বন ডাই অক্সাইড, এইসব গ্যাসগুলো কিন্তু থাকে, তাই তো? তো আমরা দেখো, আমরা শ্বাস প্রশ্বাস চালানোর জন্য কি করি, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন দুটোই আমাদের প্রয়োজন হয়। কারণ আমরা যখন যেটা আমরা মানে গ্রহণ করি সেটা কিন্তু বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইডটা আমরা ছেড়ে দিই। তো এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কিন্তু কাজে লাগিয়ে গাছ কিন্তু কাজে লাগিয়ে কি করে খাবার তৈরি করে। তার মানে আমাদের প্রত্যেকটা গ্যাস কিন্তু প্রয়োজন। তো অক্সিজেন যদি বাতাস যদি নাই থাকতো তাহলে কিন্তু এই যে গ্যাসগুলো কিন্তু থাকতো না। না থাকলে কি হতো, এই যে প্রাণীকুল, উদ্ভিদকুল মানে বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিন্তু নষ্ট হয়ে যেত, জীব জগৎটাই কিন্তু নষ্ট হয়ে যেত। তো দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো তার প্রথম পয়েন্টে দেখো কি বলছে, পৃথিবীকে ঘিরে বায়ুর স্তর না থাকলে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও প্রাণীহীন হয়েছে। তোমাদের একটু আগে আমি বললাম, একটা আলোচনা করলাম, দেখো তোমাদের পয়েন্টে কিন্তু সেটাই দেওয়া আছে যে প্রাণীহীন হয়ে যেত। বাতাস ছাড়া উদ্ভিদ প্রাণী কেউ কি বাঁচতে পারতো? তার একটাই কারণ যে বাতাসে যে সব গ্যাসীয় উপাদানগুলো আছে, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, আর সবথেকে আমাদের যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো O2, মানে অক্সিজেনটা কিন্তু আমাদের সবথেকে প্রয়োজন। O2 হলো অক্সিজেনের সংকেত। আর গাছেদের সবথেকে বেশি প্রয়োজন কি বলতো, CO2, কার্বন ডাই অক্সাইড। তো দেখো, দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবী উত্তাপ হয় আর রাতের বেলায় ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। বায়ুমণ্ডলের জন্য পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। তার মানে দেখো, সেকেন্ড পয়েন্ট এখানে কি বলতে চাইছে, যে যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে দিনের বেলায় যখন সূর্য উঠতো হুট করে গরম হয়ে যেত পৃথিবীটা। আবার যখন শীতকালে কি হতো, হুট করে কিন্তু ঠান্ডা হয়ে যেত। যদি আমরা মরুভূমি এলাকাতে বেড়াতে যাই, দেখবেন দিনের বেলায় যেমন প্রচন্ড গরম হয়, রাতের বেলায় কিন্তু তেমন ঠান্ডা হয়। তো সেখানে কিন্তু বায়ুমণ্ডল, তোমরা হয়তো তখন বলতে পারো যে সেখানে তো স্যার বায়ুমণ্ডল আছে। হ্যাঁ আছে, কিন্তু হচ্ছে বালি যে পরিমাণ গরম হয়, গরম হলে দেখবে কি হচ্ছে, ওখানে কিন্তু আমরা জল বা যে বাতাসটা আমরা পাচ্ছি ওখানে, সেখানে কিন্তু বাতাসটা কিন্তু সম্পূর্ণ গরম বাতাস। আমরা কিন্তু সেখানে জল পাচ্ছি না। গাছ তোমরা দেখবে গরমকালে গাছতলায় বসে থাকতে দেখবে একটা ঠান্ডা আমেজ লাগবে, বাট সেই গাছতলা থেকে সরে কিছু দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবে, দেখবে তোমাদের গরম লাগবে। বিকজ তার একটাই কারণ, গাছের যে ছায়া যে হাওয়াটা থাকে সেটা কিন্তু ঠান্ডা থাকে, কারণ সূর্যের আলো কিন্তু সেই বাতাসটার উপর ডিরেক্টলি কিন্তু আঘাত করতে পারছে না, মানে গরম করতে পারছে না। কার জন্য? গাছের জন্য। যার জন্য কিন্তু কি হয়, সেখানকার আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা থাকে। তো সেটাই আমি তোমাদেরকে বোঝালাম যে মরুভূমি এলাকায় কিন্তু সেম কন্ডিশন হয়। তো দেখো, তারপরে পয়েন্ট দেখো, প্রতিদিন প্রায় 10,000 কোটি ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে,
কিন্তু বায়ুমণ্ডলের সঙ্গে ঘষা লেগে জ্বলে ছাই হয়ে যায়। হ্যাঁ, পৃথিবীর কোনো ক্ষতি হয় না। তাহলে কি বলছে যে প্রতিদিন প্রায় 10,000 ছোট ছোট উল্কা, প্রায় 10,000, মানে 10,000-এর বেশি হতে পারে বা কম হতে পারে, মানে এটা কিছু প্রায় হচ্ছে, ছোট ছোট উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, কিন্তু বায়ুমণ্ডলের সমস্যার ফলে কি হয়, সেটা ছাই হয়ে যায়, তার পৃথিবীর কোনো ক্ষতি হয় না। তারপরে কি বলছে দেখো, বায়ুমণ্ডলের গুরুত্ব সম্পর্কে তুমি আরো যা যা জানো ভেবে নিয়ে লিখে ফেলো। মানে এখানে বলতে হয়েছে তোমরা যদি বায়ুমণ্ডল সম্পর্কে আরো কিছু যদি জানো, এছাড়াও যদি এক্সট্রা পয়েন্ট তোমাদের আসে, অবশ্যই আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সের নিচে তোমরা কমেন্ট করে দাও, আমরা দেখে দেবো। দেখো তারপরে পয়েন্ট বলছি বিশ্ব ভরা প্রাণ, মহাবিশ্বে অসংখ্য গ্রহ, তারা, মণ্ডল, সুজলা সুফলা, শস্য শ্যামলা, এই পৃথিবী আমাদের বাসভূমি। কি বলছে, মহাবিশ্বে অসংখ্য গ্রহ, তারার মধ্যে সুজলা সুফলা, শস্য শ্যামলা, এই পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবী কিন্তু চিরকাল এখনকার মতো ছিল না, প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। এটা কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু আলোচনা করেছিলাম। প্রথম চ্যাপ্টারে আমি তোমাদেরকে বলেছিলাম যে পৃথিবীর প্রথম অবস্থায় একটা কি বলেছিলাম, যে জ্বলন্ত গ্যাসীয়, মানে জ্বলন্ত একটা পিণ্ড ছিল, যেটা কিন্তু বহু কোটি কোটি বছর ধরে ঠান্ডা হয়ে কিন্তু আজকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো সেটাই আবার তোমাদেরকে আবার রিপিট হচ্ছে। দেখো প্রায় 460 কোটি বছর আগে সৃষ্টির সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসের পিণ্ড, জল, স্থল, বায়ুমণ্ডল কিছুই কিন্তু ছিল না। ক্রমে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণ করে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। পৃথিবী কি করে না, ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। এই সময় কিছু গ্যাস আর জলীয় বাষ্প পৃথিবীর আকর্ষণে পৃথিবীর চারিদিকে ভাসতে থাকে। পৃথিবীর বাইরের অংশ জমাট বেঁধে একটা কঠিন আস্তরণ তৈরি করে, কিন্তু ভিতরের অংশ উত্তপ্ত অবস্থাতে কি বলছে 2000 ডিগ্রি থেকে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যায়। আমরা যদি ভূগর্ভে যাই, মানে আমরা ধরো যে পৃথিবীতে বসবাস করছি, আমরা উপরের দিকটা কিন্তু আমরা জানি কি না, শীতল, মানে ঠান্ডা একটা পুরো আস্তরণ আছে। আমরা যত তলাতে চলে যাবো, তাপমাত্রা কিন্তু পরিমাণ কিন্তু তত কিন্তু বেড়ে যাবে। ওকে, তো দেখো তোমাদের বইয়ে দেখো এই নিচে দেখো ছবি দেওয়া আছে। ফার্স্ট টাইম দেখো পৃথিবী শুধু একদম লাল প্রায় সূর্যের মতো একটা দেখো জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল। তারপরে দেখো একটু হলুদ হচ্ছে, আস্তে 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 দেখো পৃথিবীর সৃষ্টি হচ্ছে। পৃথিবী কিন্তু তাহলে ফার্স্ট টাইমে কিন্তু পৃথিবী ছিল না, মানে আমরা যে এখন যে পৃথিবীতে মানুষের অস্তিত্ব আছে, পৃথিবীর সৃষ্টির টাইমে কিন্তু ছিল না। সেটা কোটি কোটি বছর ধরে প্রসেসিং এর পরে কিন্তু এই পর্যায়ে কিন্তু পৌঁছেছে। তো তারপরে পয়েন্ট দেখো কি বলছে, পৃথিবী থেকে বাইরের পাতলা শক্ত আস্তরণকে ভূত্বক। তাহলে এখানে তোমাদের একটা কোশ্চেন আছে, তোমরা এই লাইনটা দাঁড়িয়ে দাও যে ভূত্বক কাকে বলে। ভূত্বক কাকে বলে, পৃথিবীর সবথেকে বাইরের পাতলা যে শক্ত আস্তরণটা আছে সেটাকে কি বলে, ভূত্বক বলা হয়। ওকে, মাঝের অংশটাকে গুরুমণ্ডল বলা হয়। তোমাদের এইটা ছবি দেখো পাশেই দেওয়া আছে, দেখো ছবিটা তোমরা দেখে নিও। আর দেখো আমার পিছনে ছবিটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, ভালো করে দেখে নাও। যে দেখো ভূত্বক, শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। কেন্দ্রে কিন্তু তাপমাত্রার পরিমাণ দেখো, এই যে কেন্দ্রটা দেখো দেওয়া আছে, দেখো আমার পিছনে ছবিটা বড় করে দেখো তোলা আছে, দেখতে পাচ্ছ যে কেন্দ্রে দেখো কিন্তু কেন্দ্রমণ্ডল, ওখানে কিন্তু তাপমাত্রার পরিমাণ কিন্তু সবথেকে বেশি বলছে। ওকে, তাহলে আমরা যে জায়গাটায় বাস করছি, মানে আমরা যে মাটির উপরে বাস করছি, তো সেই যে জায়গাটা সেটাকে কি বলছি, ভূত্বক। আমরা অ্যাকচুয়ালি বলি ভূপৃষ্ঠ বলি, কিন্তু তার মানে ওইটা ভূত্বক, মানে পৃথিবীর উপরের যে আস্তরণটা, আর তারপরে যে আস্তরণটা আছে সেটাকে কিন্তু গুরুমণ্ডল
বলা হচ্ছে, কিন্তু তার আগে গুরুমণ্ডলের আগে দেখো শিলামণ্ডল আছে, তারপরে গুরুমণ্ডল, তারপরে একদম কেন্দ্রে মানে কেন্দ্রকে কি বলছে, যে কেন্দ্রমণ্ডল কিন্তু বলছে। ভূত্বকের 4টি ভাগের এক ভাগ মাত্র স্তর, ভূত্বকের 4 ভাগের এক ভাগ মাত্র কিন্তু স্তর, আর বাদ বাকি 3 ভাগ কিন্তু জল। ভূত্বকের তাহলে 4 ভাগের মধ্যে এক ভাগ কিন্তু স্তর, এটা কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন। ওকে, স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি হয়, তাই একে শিলামণ্ডল বলা হয়। তাহলে স্থলভাগ মূলত কি দিয়ে তৈরি হয়, মূলত মাটি দিয়ে তৈরি হয়। কি বলছে, স্থলভাগ মূলত শিলা আর মাটি দিয়ে তৈরি হয়, তাই একে শিলামণ্ডল বলা হয়। তো শিলামণ্ডল কাকে বলে, দাগিয়ে নাও তোমরা। হাজার হাজার বছর ধরে শিলা ক্ষয় পেয়ে চূর্ণ হয়ে মাটি তৈরি হয়। তাহলে হাজার হাজার বছর ধরে এই শিলা কি হচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে কিন্তু এই যে মাটিতে পরিণত হয়ে যাচ্ছে। তারপরে পয়েন্ট দেখো কি বলছে, যে উদ্ভিদ, প্রাণী, মানুষ সবারই জীবন মৃত্যু স্থলভাগের উপর নির্ভরশীল। তাহলে এখানে তোমরা কি বুঝলে, যে উদ্ভিদ, প্রাণী, মানুষ সবার জীবন মৃত্যু স্থলভাগের উপর নির্ভরশীল। মানে যদি স্থলভাগ যদি নাই থাকতো, তাহলে কিন্তু এই যে উদ্ভিদ জন্মাতো না, এই যে মানবকুল সৃষ্টি হতো না। তো দেখো এই যে শিলামণ্ডল কি হচ্ছে, হাজার হাজার বছর ধরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে কিন্তু কিনা মাটি সৃষ্টি করছে, মাটি তৈরি করছে। তারপরে পয়েন্টে আমরা চলে আসি। দেখো উদ্ভিদ, প্রাণী, মানুষ সবারই জীবন মৃত্যু স্থলভাগের উপর নির্ভরশীল। মাটি থেকে পুষ্টি নিয়ে উদ্ভিদ কিন্তু খাদ্য তৈরি করে, আবার প্রাণীরা উদ্ভিদের তৈরি খাদ্যের উপর কিন্তু নির্ভর করে। যদি এই মাটি যদি না থাকতো, কল্পনা করো যদি এই মাটি যদি না থাকতো, তাহলে এই যে উদ্ভিদ কুল বা প্রাণী কুল সৃষ্টি হতো না। তখন ওই যে সমুদ্রে আমরা জলের যে বাস্তুতন্ত্রটা জানি সেটাই থাকতো। জলে যেসব প্রাণীগুলো ছিল তারাই কিন্তু বেঁচে থাকতো, আমাদের কিন্তু এই প্রাণীগুলোর কোনো কিন্তু অস্তিত্ব থাকতো। তখন মৎস্যকুলের যেটা বলা হয় মৎস্য, তাদের অস্তিত্ব থাকতো হয়তো। আর এই যে উদ্ভিদ, তাহলে দেখো মানুষ উদ্ভিদ কতটা নিজের একে অপরের উপর নির্ভর, মানে একে অপরের উপর দেখো নির্ভরশীল। কিন্তু আমরা পুরোটাই কিন্তু উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আবার আমরা যদি কার্বন ডাই অক্সাইড ত্যাগ না করতাম, তাহলে উদ্ভিদরা কিন্তু খাদ্য তৈরি করতে পারত। তাই কিন্তু দেখো আমরা একে অপরের উপর কিন্তু ইকুয়াল, একে অপরের উপর নির্ভরশীল। ওকে, তারপরে পয়েন্টে চলে আসি। শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন দরকারি ধাতু ও খনিজ পদার্থ যেমন লোহা, তামা, সোনা, চুনাপাথর, অ্যালুমিনিয়াম, মার্বেল, জিপসাম পাই। তাহলে শিলামণ্ডল থেকে আমরা কি পাই, খনিজ পদার্থ পাই। খনিজ পদার্থ দিয়ে কি করা হয়, যেটা কিন্তু শোধন করে খনিজ তেল, আমরা যেটাকে খনিজ তেল বলি। দেখবে এই যে আমরা গাড়ি চলছে, ডিজেল, পেট্রোল, কেরোসিন, ল্যাম্প চলছে, এই যে জিনিসগুলো এটা কিন্তু তৈরি হয় কি, পার্টিকুলার কি হচ্ছে, খনিজ তেল থেকে পাওয়া যায়। খনিজ তেল যখন ফার্স্ট টাইমে পাওয়া যায়, সেটা কিন্তু একটা কালো, মানে আলকাতরার থেকেও কালো নোংরা একটা বজ্র পদার্থ মতো তরল কিন্তু এটা। সেটাকে পরিশোধন করে, শোধনাগারে পরিশোধন করে কি করা হয়, পেট্রোল, ডিজেল এইগুলো কিন্তু তৈরি করা হয়। তো এইগুলো আমরা কোথা থেকে পাই, শিলামণ্ডল থেকে আমরা কিন্তু এইগুলো পাই। তারপরে দেখি আমরা লোহার জিনিসপত্র, তামা, সোনা এইসব যে ব্যবহার করি, সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যায়। দেখবো আমরা দামি দামি পাথর ব্যবহার করি। আমি তোমাদের সাপোজ একটা বলছি, হিরে কিন্তু কয়লার খনিতে পাওয়া যায়, যেটা কিন্তু মাটি খুঁড়ে পাওয়া যায়। বহু বছর, বহু কোটি কোটি বছর ধরে মাটির তলায় চাপা পড়ে কিন্তু এইগুলো কিন্তু কয়লার সৃষ্টি হয়, মানে খনির সৃষ্টি হয়।
দেখো তার পরের পয়েন্ট হচ্ছে মাটির নিচে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দেখো আমি তোমাদেরকে একটু নিয়ে আলোচনা করলাম, তার পরের পয়েন্টটাই দেখো সেই একই জিনিসই দেওয়া আছে। চলো তাহলে তার পরের পয়েন্ট যাওয়া যায়। সৃষ্টি বহু কোটি বছর পর পৃথিবীর বাইরেটা বেশ ঠান্ডা হয়ে আসে। তাহলে সৃষ্টি বহু কোটি বছর পর কি হচ্ছে, পৃথিবীর বাইরেটা কিন্তু ঠান্ডা হয়ে আসছে। তখন আকাশে রাশি রাশি জলীয় বাষ্প ঠান্ডা হয়ে অবিশ্রান্ত বৃষ্টির মতো পৃথিবীতে কিন্তু নেমে আসে। হাজার হাজার বছর ধরে সেই প্রবল বৃষ্টির জলে পৃথিবীর নিচু জায়গাগুলি ভরাট হয়ে সাগর মহাসাগর তৈরি হয়। পৃথিবীর এই বিশাল জলভাণ্ডারের নাম হলো বায়ুমণ্ডল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে না বহু কোটি 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 বছর ধরে যে বৃষ্টি হয়েছিল, মানে পৃথিবীটার উপরিভাগ যখন শীতল হয়েছিল, তখন দেখো পৃথিবীতে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, বৃষ্টি নেমে আসছে। বৃষ্টি নেমে আসার ফলে কি হচ্ছে, নিচু নিচু জায়গাগুলো ভরাট হয়ে যাচ্ছে, ভরাট হয়ে গিয়ে কিন্তু সমুদ্রের সৃষ্টি হচ্ছে। তো এই যে পৃথিবীর এই যে বিশাল জলভাণ্ডারের নাম কি বলেছে, বায়ুমণ্ডল। তারপরে পয়েন্টে চলে আসো, পৃথিবীর 4/3 কিন্তু জল। তার মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতে আর কোনো গ্রহে এত বেশি পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়। যদি তোমাদের শর্ট কোশ্চেন আসে বা 2 নম্বরের কোশ্চেন আসে যে পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়, তাহলে কিন্তু তোমরা এটা বলতে পারো যে পৃথিবীতে 4/3 জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গ্লোকের মতো দেখায়। সৌরজগতে আর কোনো গ্রহে এত বেশি জলের পরিমাণ পাওয়া যায় না, তাই পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয়। ওকে, তারপরের পয়েন্টটা দেখো, প্রায় 30 কোটি বছর আগে জলে পৃথিবীর প্রথম প্রাণীর আবির্ভাব হয়েছিল। তাহলে কি বলছি, প্রায় 30 কোটি বছর আগে কিন্তু ফার্স্ট প্রাণীর আবির্ভাব হয়েছিল কিসে, জলে। এখনো পর্যন্ত পৃথিবী ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহে জলের অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। পৃথিবীর মোট জলের শতকরা 97% আছে সমুদ্রে, বাকি শতকরা 3 জল আছে নদীতে, জলাশয়ে, হ্রদে, হিমবাহ এবং মাটির নিচে জলরূপে। তাহলে কি বলছি যে 97% জল আছে সমুদ্রে, মানে বেশিরভাগটাই কিন্তু 100% যদি জল ধরা হয় 97% সমুদ্রে আছে, যে জলটা কিন্তু আমাদের ব্যবহারের উপযোগী নয়। 3 ভাগের মধ্যে দেখো কিছু আছে নদী, জলাশয়, হ্রদে এবং মাটির নিচে জল আছে, মানে খুব অল্প পরিমাণ কিন্তু আমরা জল মাটির নিচে পাই। ওকে, পরের পয়েন্ট দেখো, আমাদের রোজকার জীবনে জল কি কি কাজে লাগে তার একটা তালিকা তৈরি করো। কি কি কাজে লাগতে পারে তোমাদের জল, তোমরা প্রত্যেকে লিখে ছবি তুলে বা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্সে কিন্তু তোমরা জানাবে যে জল তোমাদের কি কি কাজে লাগে। আমি বোঝানোর পরেও কিন্তু তোমরা আমাকে এটা দেবে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক। ওকে, একটা থালায় অল্প জল নিয়ে রোদ ধরে রেখে দাও। কয়েক ঘন্টা পর লক্ষ্য করো জলের পরিমাণ আগের থেকে কমে গেছে না একই আছে। অবভিয়াসলি কমে যাবে, কারণ জলে গরম হলে কি হবে, বাষ্প ভিতরের উপরে উঠে যায়। সূর্যের তাপে নদ, নদী, জলাশয়, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে। জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, জলীয় বাষ্প যুক্ত বাতাস উপরের দিকে উঠে যায়, উপরে ঠান্ডা বায়ুর স্তরে সংস্পর্শে গিয়ে কি হচ্ছে, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে যাচ্ছে এবং জলকণায় পরিণত হচ্ছে এবং ধূলিকণা আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায়। অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণা পরিণত হয়। আরো উপরে উঠলে জলকণার ঠান্ডা সংস্পর্শে বরফ কণায় পরিণত হয়। বাতাসের থেকে ভারী হলে তা আর ভেসে বেড়াতে পারে না, তখন বৃষ্টি বা তুষাররূপে পৃথিবীতে কিন্তু নেমে আসে। এই বৃষ্টির জল
নদী বা সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে। তার মানে এটা কি হচ্ছে, একটা চক্র, যে জলাশয়ে থেকে কি হচ্ছে, জল বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে উপরে উঠছে, মেঘ হচ্ছে, জমাট বাঁধছে, মেঘে জমাট বেঁধে আবার বৃষ্টি রূপে কিন্তু সেই জল কিন্তু আমরা আবার ফিরে পাচ্ছি। এইভাবে তারপরে পয়েন্ট দেখো, এইভাবে জল কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি, কখনো কঠিন বরফ, তুষাররূপে কিন্তু আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হচ্ছে। যে এই আবর্তন প্রক্রিয়া যদি থেমে যেত, তাহলে একটা সময় কিন্তু জল শেষ হয়ে যেত বা জলের পরিমাণ কিন্তু পৃথিবীতে বেশি হয়ে যেত। যদি সবসময় অনবরত যদি বৃষ্টি হতে থাকে, তাহলে কিন্তু জলের পরিমাণ পৃথিবীতে বেড়ে যাবে। আর যদি অনবরত বাষ্পীভূত হয়ে জল যদি উপরে উঠতে থাকে, তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে পৃথিবীতে কিন্তু জলের সংকট দেখা দেবে, জলের পরিমাণ কমে যাবে। এই যে জলের চক্রাকার আবর্তন হলো জল চক্র। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে জল চক্র কাকে বলে? তাহলে তোমরা বলতে পারো জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ, কঠিন বরফ, তুষাররূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে। জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র। জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলকে কঠিন, তরল এবং বাষ্পীয় এই তিনটি অবস্থাতে কিন্তু পাওয়া যায়। দেখো, তোমাদের জলচক্রে একটা পরীক্ষা দিয়েছে, তোমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু এই পরীক্ষাটা একটু করবে। ওকে, মহাদেশ সঞ্চয়। আমাদের পায়ের নিচে মাটিটা স্থির নয়, আসলে মহাদেশগুলো স্থির নয়, খুব ধীর গতিতে তারা কোথাও পরস্পর থেকে দূরে সরে যায়, আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কিছু উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করা গেছে, দেখা গেছে যে মহাদেশগুলো বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে সরেছে। এক বছরে খুব কম হলেও লক্ষ লক্ষ বছর ধরে মহাদেশের এই সঞ্চরণের ফলে পৃথিবীর মানচিত্র বড় ধরনের পরিবর্তন ঘটে যায়। তো লক্ষ লক্ষ বছর ধরে যদি এই যে সরে যায় মহাদেশগুলি বিভিন্ন জায়গায়, কারণ আমরা কিন্তু কেউই জানি না যে আমাদের যে এক ভাগ স্থল কোথায় আছে। এই যে স্থলভাগ সরার কারণে একটাই কারণ, সেটা কি বলছে না, ওই যে পলি মাটি জমা বেঁধে বেঁধে কিন্তু নদীর উপরে কিন্তু একটা দ্বীপের সৃষ্টি হচ্ছে, বিশাল বড় দ্বীপ। তো আস্তে আস্তে তো সেগুলো সরবে, কারণ সেগুলো কিন্তু ভাসমান অবস্থায় আছে, তার নিচে কিন্তু আবার জল পাচ্ছে। তারপরে জলের উপরেই আছে আমাদের এই যে আমরা যেখানে বসবাস করি। তারপরে সেই মহাদেশগুলি ধীরে ধীরে কত সেন্টিমিটার করে হচ্ছে, 2 থেকে 20 সেন্টিমিটার করে কিন্তু সরে যাচ্ছে। যদি 2 থেকে 20 সেন্টিমিটার যদি এরকম সরতে থাকে, তাহলে লক্ষাধিক বছর পরে অবশ্যই মানচিত্র চেঞ্জ হবে পৃথিবীর। তো দেখো, এই যে কোটি তোমাদের যেটা বললাম, লক্ষাধিক বছর পরে কিন্তু কি বলছে যে পৃথিবীর মানচিত্র কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তারপরে দেখা কি বলছে যে 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো কিন্তু ছিল না। একটা বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল, যার নাম হলো প্যানাজিয়া। আর প্যানাজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর নামক প্যানথালাসা। তার মানে কি বলতে চাইছে, দেখো যে পৃথিবীর 50 কোটি বছর আগে কিন্তু একটাই স্থলভাগ ছিল বা একটাই মহাদেশ ছিল, যার নাম হলো প্যানজিয়া। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন প্যানজিয়া লিখতে পারো। তো তারপরে কি বলছে যে প্যানজিয়ার চারিদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর, নাম হলো প্যানথালাসা। প্যানথালাসা 20 কোটি বছর আগে প্যানাজিয়া ভাঙতে শুরু করে। তার মানে কি বলছে, দেখো একটা স্থলভাগ ছিল, এখানে 20 কোটি বছর আগে সেই প্যানাজিয়া ভাঙতে শুরু করে। ভাঙা টুকরোগুলি উত্তর দক্ষিণে পশ্চিমে সরে যেতে থাকে। তাহলে কি বলছে
যে না ভাঙা টুকরোগুলি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কিন্তু সরে যেতে থাকে। পৃথিবীর ভিতরে প্রচন্ড তাপে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতে মহাদেশের সঞ্চালনমূলক কারণ। তাহলে মহাদেশের সঞ্চালনমূলক কারণ কি হচ্ছে যে গুরুমণ্ডলে কিন্তু আমরা সেখানে কিন্তু একটু উত্তাপ বেশি যাচ্ছে, ক্ষেত্রে কিন্তু আরো বেশি উত্তাপ, তলায় কিন্তু কি হচ্ছে তরল আছে, জল আছে, মানে তরল কিন্তু অগ্নিপিণ্ড আছে। তো সে কি বলছে গুরুমণ্ডলে কি বলছে পৃথিবীর ভিতরে প্রচন্ড তাপে গুরুমণ্ডলে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এই পরিচলন স্রোতে মহাদেশের সঞ্চালনের মূল কারণ। দেখো তারপরে পয়েন্ট কি বলছে, একটা পরীক্ষা বলছে। দেখো একটা স্বচ্ছ পাত্রে জলে ফোটার সময় কতগুলো রঙিন কাগজের টুকরো জলে ফেলে দিয়ে লক্ষ্য করো। পাত্রের তলায় জল গরম হয়ে উপরে উঠে ছড়িয়ে পড়বে, উপরে ঠান্ডা জলের তলার দিকে নেমে যাবে। কাগজের টুকরোগুলোকে লক্ষ্য করলে পরিচ্ছন্ন স্রোত বুঝতে পারবে। মানে দেখো আমরা যদি গরম জল ফোটাই, যখন টপক টপক করে জল ফোটে তখন কিছু দিলে কিন্তু সেই জায়গায় কিন্তু সেটা কিন্তু স্থির থাকে না, সেই কাগজটা কিন্তু অন্যদিকে সরতে থাকে, ডিভাইডেড হতে থাকে। তো সেম কন্ডিশন পৃথিবীতে তো মানে গলায় যে তাপ চাপ এই যে এর ফলে কি বলছে যে গুরুমণ্ডল কিন্তু চলনশীল হয়ে যাচ্ছে। এই যে পরিচলন স্রোতে প্যানাজিয়ার ভাঙা টুকরোগুলো পরস্পরের দূরে সরে যায়। প্যানাজিয়ার বলছে যে ভাঙা টুকরোগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কোটি কোটি বছর পরে বর্তমান অবস্থায় এসে 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর তৈরি করেছে। তাহলে কি বলছে 7টি মহাদেশ এবং 5টা মহাসাগর কিন্তু তৈরি করেছে। তাই বর্তমান সময়টা তৈরি হচ্ছে। তার মানে আগে ছিল একটাই সমুদ্র, একটাই স্থলভাগ, মানে মহাদেশ। অবাক একটা দেখো কি বলছে পৃথিবীর বর্তমান মানচিত্রটা ভালো করে লক্ষ্য করো। দক্ষিণ আমেরিকার পূর্ব দিক আর আফ্রিকার পশ্চিম দিকের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে, যেমন একটা অন্যটাতে ভেঙে যাওয়ার অংশ। কাজে লেগে পড়ো, মানচিত্রটা ভালো করে দেখে এরকম আর কোথাও মিল পাওয়া যাচ্ছে কিনা তোমরা চটপট একটা লিখে ফেলো তো। পৃথিবীর যখন তোমরা মানচিত্র দেখছো দেখবে মনে হবে যেন কিছু কিছু পার্ট আছে, এমন কিছু কিছু পার্ট আছে যেটাকে মেলালে মনে হবে একটা পূর্ণ অংশ সৃষ্টি হচ্ছে। ওকে, তো দেখো কি হতে পারে প্রায় 10 কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা কি বলছে একেবারে অন্যরকম দেখবে। মানে এখন যে সময়টা আছে এখান থেকে 10 কোটি বছর, প্রায় 10 কোটি বছর বা তার বেশি সময় পর দেখবে এই যে মানচিত্রটা আমাদের বর্তমান সময় আছে সেটাও কিন্তু কি বলছে না পরিবর্তন হয়ে যাবে। দেখো উত্তর আর দক্ষিণ আমেরিকায় আরো পশ্চিমে সরে এশিয়া ভূখণ্ডে ঢাকা খাবে আটলান্টিক মহাসাগর, আরো বড় হবে। আর প্রশান্ত মহাসাগরটা থাকবে না, আফ্রিকার পূর্ব দিকে আরো উত্তর পূর্বে সরে গিয়ে জুড়ে যাবে ভারতের সঙ্গে। তাহলে দেখো এই যে জায়গাটা কি বলছে যে উত্তর আর দক্ষিণ আমেরিকা আরো পশ্চিমে সরে যায়। পশ্চিমে যদি সরে যায় এশিয়া ভূখণ্ডে ধাক্কা খাবে আটলান্টিক মহাসাগর, কে আরো বড় হবে প্রশান্ত মহাসাগর। তখন কি বলছে না প্রশান্ত মহাসাগরটা কিন্তু আরো বড় হয়ে যাচ্ছে। আফ্রিকার পূর্ব দিকটা আরো উত্তর পূর্বে সরে গিয়ে জুড়ে যাবে ভারতের সঙ্গে। তো দেখো এবার তোমাদের আমি বোঝাবো 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর।